আমি সুতপা, বউ সেজে খাটে বসে আছি। আজ আমার বউভাত সম্পন্ন হলো। এখন নাকি ফুলসজ্জা হবে। একটা অজানা অচেনা লোকের সাথে আমার বিয়ে হয়েছে। শুধু তার নামটা জানি, কিন্তু তাকে কোনোদিন দেখিনি। বাবা অবশ্য বিয়ের আগে দেখা করতে বলেছিল, কিন্তু আমি দেখা করতে চাইনি। আমি বিয়ে করতে চাইনি, আর লেখাপড়া করতে চেয়েছিলাম, কিন্তু আর হলো না। আমি সেই মানুষটার জন্য অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম জানি না। হঠাৎ আমি অনুভব করলাম কে যেন আমার ঠোঁটে ঠোঁট দিয়ে চেপে ধরেছে। আমার ঘুম ভেঙে গেল। আমি তাকে সরাতে চাইছি, না, পারছি না। অবশেষে জোরে ধাক্কা দেওয়াতে সে ছিটকে পড়ে গেল বিছানার এক পাশে। আমি উঠে বসতে হাঁপাতে লাগলাম। সুতপা, পাগল নাকি আপনি? সে কিছুই বলল না, শুধু এসে আমাকে আবার জোর করে শুইয়ে দিল। আমার গলায় ঠোঁটে পাগলের মতো কিস করতে লাগলো। কিস নয়, সেগুলি কামড়। কামড় বসাচ্ছে বুঝতে পারলাম। আর আমি বাধা দেওয়ার চেষ্টা করছি। অসহ্য ব্যথা করছে, আর আমার চোখ দিয়ে জল আসছে। না, সে আমার কোনো বাধাই মানল না। অবশেষে আমি তার শক্তির কাছে হেরে গেলাম। সে জয়ী হলো। সে উঠে বেলকনিতে চলে গেল। আগুনের মতো কি যেন জ্বলছে, বুঝতে পারলাম। সিগারেট খাচ্ছে। রুমটা অন্ধকার, আমি তার মুখটা দেখতে পারছি না। আর খুব জানতে ইচ্ছে হচ্ছিল কেন আমার সাথে এরকম করলো। আমি ওনার কি ক্ষতি করেছিলাম? আমি এতক্ষণ শুয়েই ছিলাম। বিছানা থেকে উঠতে গেলাম, মাথাটা ঘুরে গেল। আমি ফ্লোরে পড়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই। যখন চোখ খুললাম দেখি সকাল হয়ে গেছে। আমি চারপাশে চোখ বুলিয়ে দেখলাম কেউ নেই, কিন্তু আমি তো ফ্লোরে পড়ে গেছিলাম। তাহলে বিছানায় উঠলাম কখন? হয়তো সে জানোয়ারটা বিছানায় তুলে দিয়েছে আমায়। ছি, বিয়ে নিয়ে বান্ধবীদের মুখে যে ধরনের বর্ণনা শুনেছিলাম, আজ কেন জানি না সব মিথ্যে মনে হচ্ছে। কালকের এই ঘটনার পর আমি তাকে কোনোদিনই স্বামী হিসেবে মেনে নেব না। আচ্ছা, মানুষটা কি একটা রাতও অপেক্ষা করতে পারলো না? কাঁদতে কাঁদতে রুমের চারপাশটায় আবার চোখ বোলালাম। রুমটা দেখে বোঝা যাচ্ছে মানুষটা খুব শৌখিন। খুব গোছানো সুন্দর একটা রুম। এক রুমের সব জিনিস গোছানো, শুধু আমিই অগোছালো হয়ে বসে আছি। বিছানা থেকে ধীরে ধীরে উঠে নিজেকে গুছিয়ে ওয়াশরুমে গেলাম। অনেকক্ষণ ধরে স্নান করলাম। শরীরে কাল রাতে জানোয়ারদের দেওয়া দাগগুলো তুলতে বৃথা চেষ্টা চালালাম অনেকক্ষণ। বেগুনি রঙের শাড়ি পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। আবার রুমে চোখ বুলিয়ে নিলাম। না, কেউ নেই। ভেজা চুলগুলো ছেড়ে দিলাম। কোমর পর্যন্ত চুলগুলো ছড়িয়ে পড়ল। বাহ, তোমার চুলগুলো তো তোমার থেকেও সুন্দর। এই কারণেই বোধ হয় তোমার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। আমার এই কণ্ঠস্বরটা খুব চেনা। আমি আগেও বহুবার এই কণ্ঠস্বরটা শুনেছি, কিন্তু কার? আমি ঘুরে দাঁড়ালাম। কণ্ঠস্বরের মালিককে দেখে আমি চমকে উঠলাম। আরে, এ তো রাজীব, যে আমাকে পাবার জন্য আটটা বছর আমাকে প্রপোজ করে আসছে, আর আমি বারবার না করছি। সে স্কুল লাইফ থেকে ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি আমার পরিবারকে কষ্ট দিতে পারবো না বলে ওকে বারবার না করেছিলাম। ও আমার দাদার হাতে মারও খেয়েছে, তারপরেও আমাকে বলেনি। সুতপা, এ কি তুমি? তুমি এখানে কি করছো? রাজীব মুচকি হেসে আমার কাছে এসে মুখে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, কেন? এখানে কি অন্য কারো থাকার কথা ছিল নাকি? সুতপা, না, মানে আমাকে সেই কোনো কথাই বলতে দিল না। ও আবার বলতে শুরু করলো, রাজীব, শোনা, 8টি বছর তুমি শুধু আমাকে কষ্টই দিয়ে গেছো। তোমার কারণে আমি না ভালো করে খেতে পারতাম, না ঘুমোতে পারতাম। তোমাকে ভোলার জন্য আমি সব ধরনের নেশা করেছি, কিন্তু কি বলো তো, তোমার নেশাটাই প্রখর ছিল। অন্য সব নেশা কেটে যেত তোমার কথা ভাবলেই। তোমার জন্য আমার বাবা মাও অনেক কষ্ট পেয়েছে। তোমার ভাইয়ের হাতে মারও খেলাম শুধু তোমার জন্য। সেদিন যদি আমি একবার বলতাম তাহলে তোমার ভাইয়ের লাশ পড়ে যেত, কিন্তু তোমার ভাইয়ের ওপর নয়, আমি তোমার ওপর প্রতিশোধ নেব বলে ঠিক করেছিলাম। এবার প্রতিশোধের পালা। তুমি তৈরি হও মাই ডিয়ার সোনা বউ। কাল রাত থেকেই প্রতিশোধ নেওয়া শুরু হয়ে গেছে।
এবার বুঝতে পারবে কষ্ট কাকে বলে। সুতপা: বউ? রাজীব: বউ। তোমার যার সাথে বিয়ে হয়েছে তার বউ। আর সেই মানুষটা আমি তোমাকে শুধু ভালোবাসি বলে বিয়ে করিনি, আমার প্রত্যেকটা কষ্টের প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছি। ভালোবাসার প্রতিশোধ দুটোই পাবে আমার কাছ থেকে তুমি। কিছুই বুঝতে পারছি না, সব কিছু আমার মাথার ওপর দিয়ে উঠে যাচ্ছে। যে আমাকে পাগলের মতো ভালোবাসতো সে আজ আমায় কষ্ট দেবার জন্য এসব করছে। আমি কান্না জড়িত সুরে বললাম, সুতপা: তার মানে তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্যই বিয়ে করেছো? রাজীব: শুধু কষ্ট দেওয়ার জন্য। ওর কথাগুলো শুনে আমি কেঁদে দিলাম। ও আমার চোখের জল মুছে দিয়ে বলল, রাজীব: আরে এখনো তো কিছুই করলাম না, তার আগেই কেঁদে দিলে? কান্না থামাও সোনা, প্লিজ। কিন্তু আমার কান্না তো থামছেই না। এবার মনে হয় ও রেগে গেল। রাজীব: এই কান্না থামাতে বলছি না তোকে, কান্না থামা। একটু জোরে ধমক দিল। আমিও কান্না থামিয়ে ফেললাম। রাজীব আমাকে দেখে হেসে দিল। রাজীব: ভালোভাবে বললে কাজ হবে না। হঠাৎ করেই ও আমাকে দেওয়ালের সাথে চেপে ধরল। আমার হাতগুলো দেওয়ালের সাথে চেপে ধরাতে আমি হাতে ব্যথা পাচ্ছি, কিন্তু ও আমাকে ছাড়ছে না। ও আমার ঠোঁটে ওর ঠোঁট দিয়ে চেপে ধরল। আমি ওর থেকে মুক্তি পাবার জন্য হাতগুলো ছাড়ানোর চেষ্টা করছি, লাভ হচ্ছে না। উল্টো হাতে চুড়ি থাকায় হাত কেটে যাচ্ছে। অনেকক্ষণ পর ছেড়ে দিল। রাজীব: দেখ, সবসময় এমন ছটপট করবি না। তুই আমার বউ, তাই আমার সম্পূর্ণ অধিকার আছে তোকে আদর করার। আমি যখন ইচ্ছা তোকে মারতে পারবো, আবার ইচ্ছা হলে আদরও করতে পারবো। তোর এই শরীরটা এখন আমার, বুঝলি? কথাগুলো বলেই ও আমাকে জোরে ধাক্কা মারল। আমি নিজের ওপর ব্যালেন্স না রাখতে পেরে গেলাম এবং ড্রেসিং টেবিলের কোণায় ধাক্কা খেলাম। কপাল হাত দিয়ে দেখি কপাল থেকে রক্ত বের হচ্ছে। রাজীব হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। তার আগেই ফার্স্ট এড বক্সটা কোথায় আছে তা বলে গেল। আমি বসে বসে কাঁদতে লাগলাম। এই রাজীব কি সেই রাজীব যে আমাকে পাগলের মতো ভালোবাসতো? রাজীবের দোষ কী দেব? আমি ওর সাথে যে ধরনের বিহেভ করেছি তাতে আমার সাথে ওর ভালো বিহেভ করার কোনো প্রশ্নই আসে না। ভালোবাসাও একটা সময় ঘৃণায় পরিণত হয়। আর আমি তো রাজীবকে সব সময় অবহেলা করে এসেছি, তার ভালোবাসাকে সব সময় প্রত্যাখ্যান করে এসেছি। একটু বাদেই নিচতলা থেকে চিৎকার ভেসে এলো। কারা যেন একসাথে কান্না জুড়ে দিয়েছে। তাড়াতাড়ি নিচে গিয়ে দেখি রক্তাক্ত রাজীবের নিথর দেহটাকে ঘিরে সবাই কাঁদছে। জানতে পারলাম বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে বাইক অ্যাক্সিডেন্ট করেছে রাজীব। একটা লরির সাথে ধাক্কা লেগে ছিটকে গিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়, আর সেখানেই ওর প্রাণটা চলে যায়। আমাকে দেখেই সবাই চেঁচিয়ে উঠল, অলক্ষী, কুলটা! ঘরে পা দিতে না দিতেই স্বামীকে খেয়ে বসলো। বেরিয়ে যা এই বাড়ি থেকে। যার হাত ধরে এই বাড়িতে এসেছিলি তাকেই খেয়ে ফেললি। আমি তাদের কথা না শুনে রাজীবের কাছে ছুটে গেলাম। কে যেন ধাক্কা দিয়ে আমাকে নিচে ফেলে দিল। এত অপমান আর কষ্ট সইতে না পেরে আমি ওপরে চলে এলাম। এইদিকে সবাই রাজীবের মরদেহ নিয়ে ব্যস্ত। কিছুক্ষণ পর মরদেহ নিয়ে যাওয়ার জন্য শান্তির যান গাড়ি এলো। তখন সবাই বলছে, বউকে ডেকে নিয়ে এসো, কিছু নিয়ম করাতে হবে বউকে দিয়ে। বাড়ির কাজের মেয়েটি ওপরে উঠে সুতপাকে ডাকতে গিয়ে ফিরে এলো। বলল, বৌদি দরজা খুলছে না। অনেক ডাকাডাকি করলাম। কাজের মেয়ের কথা শুনে সবাই ওপরে গিয়ে অনেকবার দরজা ধাক্কালো, কিন্তু সুতপার কোনো সাড়া নেই। এরপর সবাই মিলে দরজা ভেঙে দিল। আর দরজা ভাঙতেই সবাই যা দেখল তা হয়তো কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। সুতপার পরনে
সায়া আর ব্লাউজ, আর গায়ের বেগুনি শাড়িটি গলায় জড়িয়ে সিলিং ফ্যানে ঝুলছে তার দেহ। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। আজকের গল্পটি অশুভ বিবাহ, কলমে দেবী দাস। গল্পটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেল পেজটি ফলো করে পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ।